জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আগামী ৪৮ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করে আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই সময়ের মধ্যে সরকার রায় বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিকেলে কাকরাইলে এসে ইশরাক হোসেন বলেন, রিট খারিজ হওয়ায় আইনের শাসনের বিজয় হয়েছে। দ্রুত আদালতের রায় বাস্তবায়ন করতে সরকারকে তাগিদ দেন ইশরাক। আন্দোলনের কারণে সাময়িক অসুবিধার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে ইশরাক বলেন, সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত করা হলো। ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করার পর প্রয়োজনে ফের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। কাকরাইলের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ইশরাক। এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? সবশেষ পরিস্থিতি যদি বলতে চাই যে অষ্টম দিনের মধ্যে আজও কিন্তু আন্দোলন চলছে। এখনো কিছুক্ষণ আগে এখানে ইশরাক হোসেন এসেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে সরকারকে পর্যবেক্ষণ করবেন তারা এবং ৪৮ ঘন্টার একটি আলটিমেটাম তারা দিয়েছেন এবং সেই আলটিমেটাম থেকে যে দাবিগুলো বলেছেন যে সরকারের ভেতরে থাকা যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগ হতে হবে, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। এবং আগের যে একটি দাবি ছিল যে তাকে মেয়র ঘোষণার বা যে আইনি যে জটিলতা ছিল সেটি কিন্তু হাইকোর্টের দেয়া রায়ের মাধ্যমে কিন্তু আজকে তাদের পক্ষে এসেছে এবং তার বিপরীতে তিনি যেটি বলেছেন যে আইনের শাসনের বিজয় হয়েছে এবং আইনের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল ছিল এবং এখনো আছে এবং অবিলম্বে আদালত যে রায় দিয়েছে সেটি বাস্তবায়ন করার পক্ষে যেন সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত বাস্তবায়ন করে সেটির তাগিদ তারা দিয়েছেন এবং সেটি যদি না হয়, সেটি যদি আবারও পুনরায় কালক্ষেপণ করা হয়, সেই কালক্ষেপণ করা হলে কিন্তু পুনরায় তারা আবারও ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ শেষে আবারও তারা রাস্তায় নামবেন বলে এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে দলীয় নেতাকর্মীরা এখানে রয়েছেন, বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ ইশরাকের যে সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। যদি কিছুক্ষণ আগে ইশরাক হোসেন এখানে এসেছেন, তার দলীয় নেতাকর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এখনো তিনি মঞ্চে, এখানে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে ট্র্যাকের উপরে, সেখানে তিনি অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে এখানে জুলাই আহত যে কয়েকজন ছিলেন তাদের সঙ্গে নিয়ে এখানে কিন্তু তিনি কথা বলেছেন এবং গণমাধ্যমে তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদেরকে এই যে আজকে যে রায় হলো সেটি বাস্তবায়ন করতে হবে এবং সাময়িক যে সমস্যা হচ্ছিল নগরবাসীর, সাময়িক সমস্যার জন্য বা সেবা বিঘ্নিত হওয়ার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তবে বৃহত্তর স্বার্থে তাদের যে জয় হয়েছে এটির পক্ষেও তিনি কিন্তু তার যে নেতাকর্মী রয়েছেন, তার যে সমর্থক গোষ্ঠী রয়েছেন, বিএনপির অঙ্গ সংগঠন যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন মেয়র হওয়া না হওয়া বিষয় না, এই জনগণই আজকে মেয়র হয়েছেন বলে তিনি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকেও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে নগরবাসীর সাময়িক যে একটু সমস্যা বা অসুবিধা হওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে ২৪ থেকে ৪৮ ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটাম দিয়েছেন। সেই আলটিমেটামের মধ্যে কিন্তু দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। সেটি না হলে তারা রাস্তায় অবস্থান করবেন এবং অবিলম্বে যে আদেশ এসেছে হাইকোর্ট থেকে সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারকে তারা তাগিদ দিয়েছেন। তো এই ছিল এই পর্যন্ত থাকা আমার হাতে থাকা সবশেষ খবর কাকরাইল থেকে। কাকরাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে দাবি করে ৩ উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান রেখে সরকারকে মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। গুলশানে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রাখা কঠিন হবে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে,
উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই মুহূর্তে ছাত্রদল সভাপতি বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 3 জনকে 4 থেকে 5 দিন পর রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা এটার প্রশ্ন রাখতে চাই, এরকম একটা স্পর্শকাতর বিষয়ে কেন 1 থেকে 2 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে আসা হলো না তড়িৎ গতিতে? এটি আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, যারা ডিবির যে কর্মকর্তারা তদন্ত দায়িত্ব রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারাই কি মূল অপরাধী কি না, এটি আমাদেরকে তারা আশ্বস্ত করতে পারছে না। তারা নিজেরাই কনফিউজ এই বিষয়ে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদেরকে গ্রেপ্তার করানোর জন্য। আমাদের তাদের নিকটে প্রশ্ন ছিল, যদি এখানে 10 জনের অধিক উপস্থিতি থেকে থাকে, যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না, গ্রেপ্তার হচ্ছে না? আমাদের অনেক প্রশ্ন রয়েছে মনে। সেজন্য আমরা সরাসরি ইন্টারিম সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদেরকে আরো বেশি ত্বরিত গতিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাই। যদি আপনারা বিলম্ব করেন, যদি ছাত্র দলের সাথে বিমাতা সুলভ আচরণ করেন, ছাত্র দল রাজপথে এর জবাব দেবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করেছেন। শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সড়ক অবরোধ করে আন্দোলন আর বৃষ্টির কারণে শহর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বাংলা মোটরে আছেন আসিফ ইকবাল খান। যানজটের এই মুহূর্তের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, কি বলছেন সড়কে চলাচলকারীরা? যেমনটি বলছিলেন, আসলে সকালে নগরীতে বয়ে যাওয়া এক পশলা বৃষ্টি, তার পাশাপাশি নগরের বিভিন্ন জায়গায় আসলে যে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, এই সব মিলেই কিন্তু এই সব কিছুর প্রভাবই কিন্তু আজকে রাজধানীর সড়কে পড়েছে। আমরা সকাল থেকে দেখছি যে সড়কে কিন্তু তীব্র যানজট, এবং নগরবাসী যারা এই তীব্র যানজটের মধ্যে বের হয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে। তারা যে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে তারা কিন্তু আসলে সেখানে না যেতে পেরে ঘন্টার পর ঘন্টা কিন্তু আসলে তাদের রাস্তায় কাটাতে হচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদের বলছেন যে তারা হয়তো 3-4 ঘন্টা আগে রাস্তায় বের হয়েছেন যে তাদের গন্তব্যে যাবেন, কিন্তু 3-4 ঘন্টা বা ক্ষেত্রে বিশেষে আমরা অনেক আরও তার থেকেও বেশি দেখেছি যে তারা কিন্তু আসলে সড়কে অবস্থান করছেন, এবং এখান থেকে তারা আসলে কখন তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন সেই ব্যাপারেও কিন্তু তারা কোনো নিশ্চয়তা দিতে পারেনি। তারা বলছেন যে এই যে সকাল থেকে তারা এখানে অবস্থান, এই সড়কগুলোতে যানজটে আটকে আছেন, এর ফলে কিন্তু তারা তাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তারা সময় মতো যেতে পারছেন, এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, আমরা এমনও কথা বলেছি যে কেউ হয়তো এয়ারপোর্টে যাচ্ছেন স্বজনদের আনতে, কেউ তাদের কাজে যাচ্ছেন। তো সবাই আসলে বলতে গেলে কম বেশি এই যে দুর্ভোগ, এই দীর্ঘক্ষণ রাস্তায় গাড়িতে বসে থাকার যে দুর্ভোগ, সেটি কিন্তু তারা আসলে ভোগ করছেন। আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, এখানে কিন্তু আমরা এখন বাংলা মোটর ওভারব্রিজের উপরে আছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যতদূর চোখ যায় আসলে ততদূরই কিন্তু গাড়ির জটলা, এবং এখানে যারা আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এই জটলার ভিতর বসে আছেন, এবং কখন তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাবেন সেটি কিন্তু তারা বলতে পারছেন। আমরা এখানে দেখেছি যারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, অর্থাৎ ট্রাফিক পুলিশ, তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন এখানে যে যানজটের জটলা, যানবাহনের যে জটলাটি আছে সেটি নিয়ন্ত্রণ করতে। আমরা দেখেছি যে এখানে অনেকে আসলে যেহেতু অনেকক্ষণ ধরে গণপরিবহনগুলো যানজটে আটকা ছিল, সেক্ষেত্রে আমরা অনেককে দেখেছি যে অনেকক্ষণ ধরে আসলে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে। আমরা দেখেছি অনেককে যে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু অনেকে পায়ে হেঁটে আসলে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। সব মিলে আসলে এই যে
এক পশলা বৃষ্টি, তার পাশাপাশি নগর জুড়ে যে আন্দোলন এবং বিক্ষোভ হচ্ছে এর ফলাফলে নগরবাসী কিন্তু আসলে যানজটে নাকাল হচ্ছে আজকে সারাদিন ধরে। এবং ধারণা করা হচ্ছে যেহেতু কিছুক্ষণ আগে অফিস ছুটি হয়েছে, এই সামনের সময়টুকু কিন্তু আসলে এই জটলাটা আরো বাড়বে এবং নগরবাসীর যে এই ভোগান্তিটি আছে সেটি কমতে হয়তো আরো কিছুটা সময় লেগে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। রাজধানী জুড়ে তীব্র যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি, সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন, এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। আরে ভাই, তোমাদের তো নিবন্ধন হয় না, একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকাশই নাই। বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, এই সরকারও এসে সেই হাসিনার ব্যবস্থাই চালু রাখলো। হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু হাসিনার দেওয়া উদ্যোগ আপনারা বজায় রাখতে চান, এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। ভারতের মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার 2 জনের মধ্যে এক নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তির নাম জিতেন্দ্র কুমার সিং, তার বয়স 23 বছর। তবে নারীর পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। অভিযুক্তরা মঙ্গল এবং বুধবার আলাদাভাবে সালমান খানের বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এবার খেলার খবর। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আমিরাজ সিরিজের দলে থাকলেও 3 ম্যাচেও মাঠে নামতে পারেননি সৌম্য। পরবর্তীতে বিসিবি থেকে জানানো হয় পিঠের ব্যথায় ভুগছেন সৌম্য। আমিরাজ সফরের প্রায় পুরোটাই ইনজুরি ক্যারি করেছেন তিনি। বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম খান ইনজুরি পর্যবেক্ষণ করে জানিয়েছেন, সুস্থ হতে 10 থেকে 12 দিন রিহ্যাবে থাকতে হবে জাতীয় দলের এই ক্রিকেটারকে। অর্থাৎ পাকিস্তান সিরিজে সম্পূর্ণ ফিট সৌম্যকে পাওয়া যাবে না। এই ওপেনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করা মেহেদী হাসান মিরাজ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।